একটা সময় ছিল যখন ব্রিটেনের রাস্তাঘাটকে নিরাপদ বলেই ধরা হতো, মানুষ নির্ভয়ে চলাফেরা করত, কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। এখন অনেকেই আতঙ্ক নিয়ে বাইরে বের হন। নাইফ অ্যাটাকস ঘটনা যেন প্রায় প্রতিদিনের খবরে পরিণত হয়েছে। তরুণ, পরিবার, বয়স্ক, এখন আর কেউই পুরোপুরি নিরাপদ নয়। ভাবুন তো, একজন বাবা নিজের মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন, হঠাৎই তিনি হামলার শিকার হলেন, আর হামলাকারী চিৎকার করে বলে চলেছে আল্লাহু আকবর। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটাকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও অনেক মানুষকে স্তম্ভিত করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আসলে ব্রিটেনে কি ঘটছে। ভিডিওতে দেখা যায় একজন মুসলিম ব্যক্তি একটি ব্রিটিশ পরিবারের ওপর হামলা চালাচ্ছে এবং সেই সময় আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছে। অনেকের মতে ব্রিটেনের বাস্তব চিত্রটা পুরোপুরি সামনে আনা হচ্ছে না, আর সেই বাস্তবতাটা কতটা ভয়ঙ্কর তাই নিয়ে এখন বড়সড় বিতর্ক শুরু হয়েছে। এমনকি ব্রিটেনের পার্লামেন্টেও এখন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এবং তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা বাড়ছে। ফলে একাংশ ব্রিটিশ নাগরিকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে দেশের পুরনো সামাজিক কাঠামো এবং ঐতিহ্যে বড় রকমের পরিবর্তন আসছে। কেউ কেউ তো এটা বলতেও শুরু করেছেন যে ব্রিটেনের ঐতিহ্যগত খ্রিস্টান পরিচয় আগের মতো আর স্টেবল জায়গায় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ব্রিটেনে আসলে কি হচ্ছে, কেন এমন পরিবর্তন দেখা যাচ্ছে? পুরো বিষয়টাকে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ইউনাইটেড কিংডম বা ইউকে ইউরোপ মহাদেশের অন্যতম উন্নত এবং শক্তিশালী দেশ। অনেকেই একে ব্রিটেন নামেও চেনেন। এর রাজধানী লন্ডন, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত। ব্রিটেন মূলত 4টি দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত। এখানে কয়েক কোটিরও বেশি মানুষের বসবাস, আর ইংরেজি হলো এদের প্রধান ভাষা। একসময় ব্রিটিশ সাম্রাজ্যকে বিশ্বের সবথেকে বড় সাম্রাজ্য বলা হতো। এশিয়া, আফ্রিকা এবং বিশ্বের বহু অঞ্চলে তাদের প্রভাবের অধীনে ছিল। সেই কারণেই ইংরেজি ভাষা এবং ব্রিটিশ সংস্কৃতির প্রভাব আজও বিশ্বের অনেক প্রান্তে দেখা যায়। আর এখনো ব্রিটেন তার সংস্কৃতি, জীবনযাত্রা এবং শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত। আর হ্যাঁ, একটা সময় ব্রিটেনকে খ্রিস্টান মেজরিটির দেশ বলা হতো। খেয়াল করলেন তো যে আমি বললাম যে একটা সময়, কারণ বর্তমান পরিস্থিতি অনেকের কাছে ভিন্ন ছবি তুলে ধরছে। যে দেশ একসময় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে সংস্কৃতি, ঐতিহ্য এবং অনেক সামাজিক মূল্যবোধ খ্রিস্টান ভিত্তির উপর দাঁড়িয়েছিল, গত 20 থেকে 30 বছরে সেখানে বড় পরিবর্তন এসছে। 2001 সালে ব্রিটেনে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 16 লাখ। 2011 সালে তা বেড়ে দাঁড়ায় 28 লাখে এবং 2021 সালে সেই সংখ্যা 40 লাখ ছাড়িয়ে যায়। আর 2026 সালে তো সমস্ত রেকর্ড ছাড়িয়ে যায়। কিছু শহরে মুসলিম জনসংখ্যার হার আরও বেশি। লন্ডনে প্রায় 15%, আর ব্র্যাডফোর্ড, বাকিংহাম এবং লুটনের মতো শহরে তা 30%-এরও বেশি বলে উল্লেখ করা হয়। এই বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ রয়েছে, যেটা হচ্ছে তাদের জন্মহার প্রচণ্ড বেশি, ধর্ম কনভার্সন এবং ইমিগ্রেন্টস। 2050 সালের মধ্যে ব্রিটেনে মুসলিম জনসংখ্যা 17% পৌঁছে যেতে পারে, অর্থাৎ প্রতি 100 জন মানুষদের মধ্যে 17 জন মুসলিম হবে। এখন একটু ভেবে দেখুন, আয়তনে তুলনামূলক ছোট একটি দেশে যদি এত দ্রুত জনসংখ্যাগত পরিবর্তন ঘটে, তাহলে সেটা নিয়ে আলোচনা তো হবেই। স্কুলগুলিতেও মুসলিম শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনকি মোহাম্মদ নামটি কয়েক বছর ধরে ছেলেদের মধ্যে সবথেকে জনপ্রিয় নামগুলির মধ্যে একটি রয়ে গেছে। অনেক এলাকায় জনসংখ্যার গঠনও বদলাতে শুরু করেছে। কিছু জায়গাতে তো নো গো জোন বলেও আখ্যা দেওয়া হয়েছে, যেখানে বাইরের লোকজন অস্বস্তি বোধ করেন। অনেক ব্রিটিশ নাগরিকদের বক্তব্য, এটা আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমরা সেটা রক্ষা করতে চাই, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন, স্কুল, হাসপাতাল সব ক্ষেত্রেই চাপ বাড়ছে, এই অভিযোগই উঠেছে। এবং অনেক মানুষ এই মুসলিম মেজরিটি নিয়ে লন্ডনে বিশাল ক্ষোভ প্রকাশ করছেন। ট্যাক্স পেয়ারদের অর্থের একটা বড় অংশ নতুন আসা জনগোষ্ঠীর পেছনে ব্যয় হচ্ছে বলেও সমালোচনা রয়েছে। রাজনীতির দিকে তাকালেও পরিবর্তনটা স্পষ্ট। মুসলিম প্রতিনিধিরা এখন ব্রিটিশ পার্লামেন্টেও উল্লেখযোগ্য সংখ্যায় পৌঁছে গেছে। লেবার পার্টি হোক বা কনজারভেটিভ পার্টি, দুই দলেই মুসলিম এমপি রয়েছে। লন্ডনের মেয়র সাদিক খানও মুসলিম, আবার অনেক স্থানীয় কাউন্সিলেও মুসলিম প্রতিনিধিত্ব বাড়ছে। 2024 সালের নির্বাচনে মুসলিম ভোটের প্রভাবও বেশ স্পষ্টভাবে দেখা গেছে। বিভিন্ন ইস্যুতে মুসলিম ভোটাররা নির্দিষ্ট প্রার্থীদেরকে সমর্থন করেছেন, এমনকি কয়েকজন স্বতন্ত্র মুসলিম প্রার্থীও নির্বাচনে জয়ী হয়েছেন। ফলে পার্লামেন্টে মুসলিম কণ্ঠস্বর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। অবশ্য এটা জানিয়ে রাখি যে এর মধ্যে কিছু পজিটিভ দিকও রয়েছে, কিন্তু বিতর্ক শুরু হয় তখনই যখন ধর্মকে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়। শরিয়া আইনের প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে। বিভিন্ন জায়গায় শরিয়া কাউন্সিল পরিচালিত হচ্ছে, যেখানে নির্দিষ্ট কিছু বিরোধ নিষ্পত্তি করা হয়। যদিও এগুলি ব্রিটিশ আদালত ব্যবস্থার বিকল্প নয়, তবে একাংশ ব্রিটিশ নাগরিকদের আশঙ্কা যে ধীরে ধীরে দেশটি ইসলামী প্রভাবের দিকে এগিয়ে যাচ্ছে। প্রার্থনা সভা, হালাল খাওয়ালের প্রসার, স্কুলে ইসলামী পোশাক, এসব বিষয় আগের তুলনায় এখন অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। ট্রাফালগার স্কোয়ারে বড় আকারে নামাজ আদায়ের ঘটনাও একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ এটাকে সাংস্কৃতিক
রাজনৈতিক উপস্থিতির প্রকাশ হিসেবে দেখেছেন, আবার অন্যরা এটাকে আধিপত্য প্রতিষ্ঠার ইঙ্গিত বলেও ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে নীতি নির্ধারণেরও অনেক পরিবর্তন এসেছে বলে অভিযোগ রয়েছে। অনেকে মনে করেন অভিবাসন নিয়ন্ত্রণ আগের তুলনায় শিথিল হয়েছে, আবার ইসলামোফোবিয়ার অভিযোগের কারণে এখন অনেক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলা কঠিন হয়ে পড়েছে। ফলে যারা নিজেদের উদ্বেগকে প্রকাশ করতে চান তারা মনে করেন তাদের কথাগুলি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। এই কারণেই বিরোধিতা বা অসন্তোষ হঠাৎ করে তৈরি হয়নি, কারণ অঞ্চলটা আগে যাদের ছিল তারাই এখন সেখানে নিজেদেরকে আউটসাইডার হিসেবে ফিল করছেন। ব্রিটিশ সংস্কৃতি নিজেকে স্বাধীনতা, সমতা এবং ব্যক্তিগত অধিকারের ওপর প্রতিষ্ঠিত বলে মনে করে। বিশেষ করে ওমেন ফ্রিডম এবং ব্যক্তি স্বাধীনতাকে সেখানে অত্যন্ত ইম্পর্টেন্স দেওয়া হয়। কিন্তু কিছু ইসলামী সম্প্রদায়ের মধ্যে ভিন্নধর্মী সামাজিক দৃষ্টিভঙ্গি দেখা যায়। নারীদের পোশাক, একাধিকবার বিয়ে এবং এলিজিবিলিটি অধিকার নিয়ে মতবিরোধের কথাও উঠে আসে। এদিকে গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি ব্রিটেনে দীর্ঘদিন ধরে বড় বিতর্কের বিষয়। রাদারহ্যাম সহ কয়েকটি শহরে হাজার হাজার ব্রিটিশ কিশোরী যৌন শোষণের শিকার হয়েছিল। বহু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অভিযুক্তদের একটা বড় অংশ পাকিস্তানি মুসলিম পটভূমির ছিল। এই ঘটনাগুলি নিয়ে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ দীর্ঘদিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে। অভিযোগ রয়েছে যে বর্ণবাদের অভিযোগ ওঠার ভয়ে পুলিশ এবং কিছু সামাজিক সংস্থা যথাসময়ে কঠোর পদক্ষেপ নেয়নি। ফলে রাজনৈতিক শুদ্ধতার সংস্কৃতি শেষ পর্যন্ত ভুক্তভোগীদেরকেই বেশি ক্ষতি করেছে বলে সমালোচকরা মনে করেন। এখনো নতুন নতুন রিপোর্ট সামনে আসছে, কারাগারগুলিতেও মুসলিম বন্দীদের সংখ্যা বাড়ছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে চরমপন্থী মতাদর্শ ছড়ানোর অভিযোগ উঠেছে। লন্ডনে বোমা হামলা এবং আরও বেশ কিছু ছোট বড় হামলার ঘটনায় ইসলামিক উগ্রপন্থীদের প্রসঙ্গ বারবার উঠছে। ট্যাক্স পেয়ারদের অর্থ এদের পেছনেই খরচ হচ্ছে। কিছু এলাকায় এমন অবস্থাও তৈরি হয়েছে যেখানে স্কুলে খ্রিস্টান শিশুরা সংখ্যা লঘু হয়ে পড়েছে এবং মুসলিম শিক্ষার্থীর সংখ্যা প্রচণ্ড বেড়েছে। অনেকের বক্তব্য যে আমরা ঘৃণা ছড়াতে চাই না, আমরা শুধু আমাদের সংস্কৃতি এবং নিরাপত্তা এবং ভবিষ্যৎকে রক্ষা করতে চাই, এবং তাদের কথা ঠিকও। কিন্তু সমস্যা হলো কেউ এসব নিয়ে কথা বললেই তার গায়ে দ্রুত ইসলামোফোবিয়ার মতো তকমা লাগিয়ে দেওয়া হয়। সম্প্রতি একটি ঘটনা আবারও ব্রিটেনকে নাড়া দিয়েছে। রাস্তায় একটি ব্রিটিশ পরিবারকে লক্ষ্য করে এক মুসলিম ব্যক্তি হামলা চালায়। পরিবারের বাবাকে মারধর করা হয়, হামলার শিকার হতে হয়। পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লন্ডন, বাকিংহাম সহ বিভিন্ন শহরে এমন ছোট বড় একাধিক ঘটনার খবর সামনে এসেছে। নাইফ অ্যাটাকস অপরাধ বেড়েছে বলে পরিসংখ্যান দেখানো হচ্ছে। অনেক ব্রিটিশ তরুণ এখন রাতে একা বের হতেও অস্বস্তি বোধ করছেন। পুলিশ বলছে যে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু সমালোচকদের একাংশের অভিযোগ পুরো সত্যিটা সবার সামনে আনা হচ্ছে না। এই ঘটনাটাকে শুধু একটি পরিবারের ওপর হামলা হিসেবে দেখলে ভুল হবে। এটা আজকের ব্রিটেনের গভীর উদ্বেগ এবং সামাজিক অস্থিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একজন বাবা যিনি নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তাকেই হামলার শিকার হতে হলো। আর কমিউনিটির মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় এই ঘটনা মিডিয়াতেও সেরকম কোনো গুরুত্ব পায়নি। তবে ব্রিটিশ নাগরিকদের কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। ব্রিটেনে এখন বেশ কয়েকটি সংগঠন এবং আন্দোলনকারী গোষ্ঠী আরও সক্রিয় হয়ে উঠেছে। টমি রবিনসনের মতো ব্যক্তিরা সরাসরি রাস্তায় নেমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। অন্যদিকে রিফর্ম পার্টির মতো রাজনৈতিক দলগুলিও অভিবাসন নিয়ন্ত্রণ এবং ব্রিটিশ সংস্কৃতি রক্ষার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে। আর একটা বিষয় পরিষ্কার করে বলি, সব মুসলিমকে এক কাতারে দাঁড় করিয়ে দোষারোপ করার কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু যেখানে সমস্যা রয়েছে সেখানে সেই সমস্যার নাম নিয়ে আলোচনা করতেই হবে। সবথেকে বড় প্রশ্ন, প্রকৃত অর্থে একীভূতকরণ বা ইন্টিগ্রেশন কতটা হচ্ছে? কেন কিছু সম্প্রদায় মূলধারার সমাজের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে না? এগুলিও গুরুত্ব দিয়ে ভাবার বিষয়। বিভিন্ন জরিপে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিক মনে করেন যে ইসলাম ব্রিটিশ জীবনধারার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নো গো জোন, সারিয়া কাউন্সিল এবং কিছু ক্ষেত্রে নারীদের অবস্থান নিয়ে যে বিতর্ক রয়েছে সেগুলি এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছে। আবার মুসলিম প্রতিনিধিরা যখন রাজনীতিতে আরও প্রভাবশালী হয়ে উঠেছেন, তখন গাজা, ইসলাম, শরিয়া এসব বিষয়েও সংসদীয় আলোচনায় বেশি করে উঠে আসছে। কিছু এমপির বিরুদ্ধে এমন অভিযোগও তোলা হয়েছে যে তারা ব্রিটেনের জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের কমিউনিটির স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ পার্শালিটি করে। স্কুলগুলিকেও ঘিরেও বিতর্ক কিছু কম হয় না। অভিযোগ রয়েছে কিছু স্কুলে ইসলামী প্রভাব আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। কোথাও কোথাও ক্রিসমাস উদযাপন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। আবার কিছু জায়গায় ছেলে মেয়েদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থার কথাও সামনে এসেছে। হালাল মাংস নিয়ে বিতর্ক রয়েছে। আর কিছু কিছু প্রতিষ্ঠানে তো এটিকে কার্যত বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নারীদের অধিকার, জোরপূর্বক বিয়ে এবং অন্যান্য কিলিং এর মতো ঘটনা নিয়েও অনেক কিছু উদ্বেগ প্রকাশ করা হয়। আর এমন সেন্সিটিভ বিষয়ে অনেক সময় পুলিশও যথেষ্ট কঠোর অবস্থান নিতে দ্বিধায় ভোগে। কিন্তু বাস্তবতা নিয়ে আলোচনা করাটাও জরুরি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো নয়, তবে একই সঙ্গে অনেকের মতে
বাস্তব সমস্যাগুলিকে সম্পূর্ণভাবে আড়াল করাও ঠিক নয়। ব্রিটেনে কি ঘটছে সেটা শুধু ব্রিটেনে নয়, গোটা বিশ্বের নজরে রয়েছে। এখন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আর বন্ধুরা, একটা সময় ব্রিটেনের রাস্তাগুলিকে শান্ত বলা হতো, কিন্তু আজ সেই রাস্তাগুলির চিত্র অনেকের কাছে অন্যরকম মনে হচ্ছে। নাইফ অ্যাটাকসের ঘটনা নিয়ে একের পর এক মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে হামলাকারীরা গ্রেপ্তার হবে কিনা সেই চিন্তার চেয়েও মানুষ এখন নিজের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন। আর যখন কোনো হামলার সময় আল্লাহু আকবর ধ্বনি শোনা যায়, তখন বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। আর ধর্মের নাম ব্যবহার করে অনেক ভুল কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলেও এখানে অভিযোগ উঠেছে। একদিকে ইসলামোফোবিয়ার প্রসঙ্গ সামনে আনা হয়, অন্যদিকে যখন সাধারণ ব্রিটিশ নাগরিক নিজেদের উদ্বেগের কথা বলেন, তখন তাদের বিরুদ্ধে বর্ণবাদ বা রেসিজমের অভিযোগ তোলা হয়। গ্রুমিং, গ্যাং কেলেঙ্কারি নিয়েও ক্ষোভ এখনো কমেনি। হাজার হাজার মামলার অভিযোগ রয়েছে যেখানে তরুণীদের মাদক দিয়ে ফাঁদে ফেলে শোষণের শিকার করা হয়েছে বলেও দাবি করা হয়। এদিকে এলজিবিটিকিউ শিক্ষা নিয়েও মুসলিম অভিভাবকদের একাংশ প্রকাশ্যে আপত্তি জানাতে শুরু করেছেন। ফলে ব্রিটিশ ভ্যালুজ বনাম ইসলামিক ভ্যালুজ এখন বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। লন্ডনের মেয়র সাদিক খানকেও ঘিরে বিভিন্ন সমালোচনা এবং অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। এমনকি কেউ কেউ দাবি করেন যে বড় আকারের প্রার্থনা কর্মসূচির সময় যান চলাচলে প্রভাব পড়ে এবং কিছু ক্ষেত্রে রাস্তা বন্ধ রাখারও প্রয়োজন হয়। তাদের মতে এর ফলে ট্রাফিক সমস্যা বেড়ে যাচ্ছে। প্রশ্ন যে যদি এই পরিবর্তনের ধারা একইভাবে চলতে থাকে, তাহলে 2050 সালের ব্রিটেন কি আজকের ব্রিটেনের মতো আর থাকবে, নাকি দেশটির সামাজিক এবং সাংস্কৃতিক চেহারা সম্পূর্ণ বদলে যাবে? আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।